ডাটা ভিজুয়ালাইজেশনস। ভিজুয়ালাইজেশনসটা অ্যাকচুয়ালি কি? তো আমরা গত ক্লাসে যেভাবে ডাটা দেখেছি সেটা হচ্ছে কতগুলো নাম্বার ফরম্যাট। তো আজকের দিনে প্রত্যেকটা জিনিসের সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ থাকছে যেখানে ভিজুয়ালাইজ থাকে। আপনি প্ল্যানিং করলেন, কাগজের কথা অনেকগুলো দেখালেন, তাতে কিন্তু মানুষ বোঝে না। মানুষ আজকাল ভিজিবিলিটি একটা জিনিস আছে, সেটা দেখে বিশ্বস্ত হয় যে এটা আসলে এই কাজটা করছে। ডাটা ভিজুয়ালাইজেশনস এর জন্য এটা যেমন ধরুন আপনি মেশিন লার্নিং এ যখন কোনো অ্যালগরিদম তৈরি করবেন তার আগে ডাটাগুলোকে আমরা গত দুই ক্লাসে যেটা করেছি ওরকম নরমালাইজ করে নেবেন, এরপরে ভিজুয়ালাইজ করার পরে আপনি মেশিন লার্নিং এর জন্য সেটা সেট করতে হয়। যতক্ষণ না আমরা জানি যে এটা মোটামুটি একটা ভালো পার্সেন্টেজের অ্যাকুরেসি থাকবে। যদি সেটা না হয় তাহলে হয় কি মেশিনগুলো গার্বেজ প্রোডাক্ট দিবে। ঠিক আছে, এটা এখন বলতে খারাপ লাগে। এখন এই ভিজুয়ালাইজেশনস এর জন্য আমাদের কতগুলো লাইব্রেরি দরকার হয়। যেমন ধরুন এখানে আমরা তার আগে আসি, যেমন ফার্স্টে আমাদের কিছু ডেটা দেয়া আছে। তো এটাকে আমাদের কি করতে হয়? প্রথমটা হচ্ছে এই ভিজুয়ালাইজেশনসটা হচ্ছে যে অ্যানালাইসিং এর ফার্স্ট স্টেপ। আমরা যে অ্যানালাইসিস করি সেটার ফার্স্ট স্টেপটাই হচ্ছে ভিজুয়ালাইজেশন, যেটার মাধ্যমে ইজিলি যে কেউ বুঝতে পারে। আজকের দিনে দেখবেন যে কোনো স্পোর্টসে আপনার নরমাল ভ্যালু হচ্ছে সাইড বাই সাইড কিন্তু ভিজুয়ালাইজটা করা হয়, যেটা অ্যাট এ গ্ল্যান্স আপনি দেখলেই বুঝতে পারেন যে এটা অ্যাকচুয়ালি ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে। মানুষ দুটো জিনিস চায়, আইদার এটা পজিটিভ আর নেগেটিভ, এর মাঝামাঝি কিছু তো আসলে মানুষের বোঝে না। ধরুন এখানে একটা ডেটা আছে, এখন যদি আমি এইভাবে একটা চার্ট দেয়ালে টানিয়ে দিই, সেটা মানুষ পড়বে, তারপরে নাম্বারগুলো দেখবে। এখান থেকে আসলে অতটা বোঝা যাচ্ছে না কার ইকোনমি প্রোগ্রেস হচ্ছে বা কারটা কমে যাচ্ছে, যতক্ষণ না আপনি একটা গ্রাফিক্যাল ফিগারে সেটাকে দাঁড় না করাচ্ছেন। যেমন ধরুন এই যে ভিজুয়ালাইজেশন স্ট্রাকচার গুলো এরকম হতে পারে। এগুলো তো আমরা সাধারণত আমাদের দেশে যেটা হয় কি এক্সেল অর এসপিএসএস বা স্ট্যাটিস্টিক্স অ্যানালিসিস টুলসগুলোর মাধ্যমে করা হয়ে থাকে। সেটা তো হচ্ছে যে আপনি একটা স্পেসিফিক ডাটা পাচ্ছেন, একটা টুলসে বসে করছেন, কিন্তু আপনি একটা অ্যাপ্লিকেশন থেকে কন্টিনিউ ডাটা আসছে, সেটা অটোমেটিক্যালি আপনাকে টাইম টু টাইম ভিজুয়ালাইজ করে দিচ্ছে। সেটা কিন্তু এক্সেল করতে পারবে না। এক্সেলে মানে করে আপনাকে আবার ইমেজগুলো আপলোড করতে, এটা খুব হ্যাসেল। তার থেকে আপনি এটা মেশিন সব বন্ধ, ঠিক আছে, এই সব কাজ আমার সবাই ওপেন করেন, আগে অবস্থান করে যান। আচ্ছা চলে আসছে, ইয়ে হয়নি। তো একটা ধরেন কন্টিনিউয়াস প্রসেস অপারেশন থেকে যখন ডাটাগুলো আসে, এগুলো যদি আমরা রিয়েল টাইমে ভিজুয়ালাইজেশন ছাপিয়ে যাই, সেটা অনেক অ্যাডভান্টেজ। এই জন্য আপনাকে যে কোনো একটা প্রোগ্রামিং টুলসের হেল্প নিতে হয়, আর এর জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে পাইথন এবং এর যে টুলসগুলো আছে। অন্য ল্যাঙ্গুয়েজে করা যায়, বাট ওগুলো অতটা স্মার্ট না। একটা হচ্ছে রিয়েল টাইম আপডেট দেয় না, ঠিক আছে। তো এটা এখানে অনেক রকম আছে। এখন আপনাকে যে এরকম সবগুলো করতে হবে ব্যাপারটা কিন্তু তা না। আপনাকে দেখতে হবে আপনাকে ইজিয়েস্ট ওয়েতে কোনটা আপনি দেখালে যেটা মানুষজন খুব সহজে সেটা নিতে পারবে। আমি অনেক রকম চার্ট দিলাম পুরো করে, মানুষজন কিছুই বুঝলো না, সেটা আসলে দরকার না। ভিজুয়ালাইজটা হওয়া উচিত একেবারে সহজ, যেটা মানে আপনি কয়েক সেকেন্ড তাকালে আপনি বুঝতে পারবেন কি হচ্ছে জিনিসটা। এগুলো যেরকম এরকম বার ক্যাটাগরি হতে পারে, লাইন ক্যাটাগরি হতে পারে, আর সার্কুলার যেটা পাই বলি আমরা, এই ক্যাটাগরি হতে পারে। এখন ডাটা ভিজুয়ালাইজ করলে অ্যাডভান্টেজ গুলো অ্যাকচুয়ালি কি? অ্যাডভান্টেজ গুলো হচ্ছে যেটা আমরা কম্পারিজন করতে পারি, ডিফারেন্ট পার্সপেক্টিভে কোনো আইটেমস গুলোকে অন্যগুলোর সাথে খুব ইজিলি তুলনা করা যায়, এটা একটা অ্যাডভান্টেজ। আর একটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এরপরে আরেকটা আসছে, এটাকে আপনি রিয়েল টাইমে আপডেট প্যাটার্নস গুলো এখানে সেট করতে পারেন। এর জন্য অনেকগুলো লাইব্রেরিজ আছে, তার মধ্যে কিছু আছে ফ্রি, কিছু আছে পেইড। এই ভিজুয়ালাইজেশন যে লাইব্রেরিগুলো আছে এগুলোর মধ্যে কিছু লাইব্রেরি ফ্রি আছে,
কিছু লাইব্রেরি আবার পেইড ভার্সনস আছে, কারণ যেগুলো এক্সট্রা অর্ডিনারি ওগুলো ওরা ফ্রি দেয় না, কারণ ডেভেলপাররা যদি সব কিছুই ফ্রি দিয়ে দেয় তাহলে তারা কিসে থাকবে। তারপরে বলবো যে পাইথনে যত কিছু হচ্ছে এগুলো 90%ই ফ্রি আছে। এখানে অনেকগুলো আছে, এটা আপনারা চাইলে যে কোনো একটা টুল ব্যবহার করতে পারেন। এক একটা এক এক ধরনের প্লট তৈরি করে, ঠিক আছে। এই প্লট গুলো আসলে কিছুই না, প্লট গুলো হচ্ছে কোন একটা জিনিসের হাই এবং লো রিপ্রেজেন্ট করে। এখানে কিন্তু অন্য কিছু নাই, আইদার এটা উপরের দিকে যাবে, এটা নিচের দিকে যাবে। অত কিছু দেখছে বলে তো শেয়ার বাজারের ঘোষণা নিয়েছে, ঠিক আছে। নিয়মটা হচ্ছে যেই কাজটা করে প্রত্যেকটা জিনিসের আপস এন্ড ডাউন, এই যে দেখেন এখানে প্রত্যেকটা জিনিস উপরে উঠতেছে আবার সাইড বাই সাইড নিচে নামছে। তো আমাদের এই যে হাতের 5 আঙ্গুলটা দেখছেন না, এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড দারুণ একটা গ্রাফ। এটা আপনার লাইফ সাইকেল। ধরুন আপনি উন্নতি করতে করতে একটা সময় এখান থেকে এই লেভেল পর্যন্ত যখন যাবেন তখন আপনার ভয় পাওয়া উচিত, কারণ এরপরে আপনি কিন্তু পড়ার চান্স। যখন আপনি এই লেভেলে আসবেন, কোনো মানুষ যখন লস করতে করতে ডেড এন্ডে চলে যায় তখন তার খুশি হওয়া উচিত, কারণ এরপরে সে উন্নতি করবে, কারণ এরপরে আর নামার জায়গা নেই। আর যখন সে উঠতে উঠতে একেবারে টপে উঠে যায় তখন দেখবেন ওর কিন্তু অধঃপতনটা শুরু হয়ে যায়, তখন ও আস্তে আস্তে এই নামতে থাকে। এটা কিন্তু একটা সাইক্লিক অর্ডারে চলে, এটা নট অনলি আমার, সারা ওয়ার্ল্ডেই সাইক্লিক অর্ডারে চলে। আমি যদি আপনাদের বলি 300 বছরের ইকোনমির দিকে যদি তাকান, এই ইকোনমি কিন্তু এশিয়াতে ছিল, এখন যেরকম ইকোনমিটা এশিয়ার মধ্যে, এশিয়ার প্রত্যেকটা দেশে খুব ভালো গ্রোথ হচ্ছে। 300 বছর 400 বছর আগে কিন্তু এইটাই ছিল। ব্রিটিশরা আমাদেরকে বা এই যে পশ্চিমারা এসে উল্টা পাল্টা বুঝিয়ে আমাদের সম্পদ দিয়ে আমাদেরকে প্রচুর করে দিয়ে গেছে, মানে আমাদের মধ্যে ভেজাল লাগিয়েছে, যেটা হচ্ছে ডিভাইড এন্ড রুল। সেটা ধর্মের ভিত্তিতে আর একটা হচ্ছে মানে গোত্রের ভিত্তিতে, মানে পারস্পরিক একটা ভেজাল লাগিয়ে দিয়ে নিজেদের মধ্যে যুদ্ধ লাগিয়ে আমাদেরকে দুর্বল করেছে। যে কাজটা ঠিক এখন রাশিয়াতে করতেছে, ঠিক আছে। মানে ওরা চায় যে সবসময় কিছু কান্ট্রিজ আছে, আমি এদেরকে বলি পঞ্চ পাণ্ডব, এদের মধ্যে হচ্ছে ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এই 5টা সবসময় একদিকে যাবে। এই 5টা সারা ওয়ার্ল্ড রুল করে। এই 5টা সবসময় দেখবেন ওয়ার্ল্ডে কোথাও না কোথাও একটা ভেজাল লাগাবে, কারণ ওদের ইকোনমিক গ্রোথের একটা বড় অংশ হচ্ছে আনসেল করে ওরা। তো ভেজাল লাগলে যেটা হয় কি, ওদের অস্ত্র বিজনেসটা খুব ভালো হয়, এবং ওরা অলওয়েজ যখনই যে উঠার চেষ্টা করবে তাকে কোনোদিন উঠতে দিবে না, সে যেই হোক। ওই 5 জনের কথা না শুনলে আপনি উঠতে পারবেন না, আবার এদের কথা বেশি শুনলে আপনি কিন্তু ফলো করবেন, একদম তলানিতে চলে যাবেন। এদের মানে যারা একটু বুদ্ধি করে এদের সাথে ব্যালেন্স করে চলতে পারে, যেমন চায়না, এদের সাথে কিন্তু একটা ব্যালেন্স করে চলে, নাহলে ওর অবস্থা অনেক কাহিল হয়ে যেত। তো এখন এই যে একটা ইকোনমিক্স মানুষের ব্যালেন্স হয়, আপস এন্ড ডাউন হয়, তো এই জিনিসগুলো মানুষের শেখায় এই অংশগুলো, এই চার্টগুলো আমাদেরকে। এই চার্টগুলো অ্যানালাইজ করলে আমরা বুঝতে পারি যে ওয়ার্ল্ড ইকোনমি কোন দিকে যায়। এখন দেখেন 300 বছর, 100 বছর, 150 বছর আমরা স্ট্রাগল করতে করতে এই গত 1 দশক ধরে কিন্তু এশিয়া আবার ওঠা শুরু করেছে, এবং আগামী সেটা হয়তো 100 বছর পর্যন্ত এটা উঠতে থাকবে, ঠিক আছে। একটা লেভেল পরে গিয়ে আমরা এত বেশি ইনকাম করে ফেলবো তখন আমাদের মাথা ঠিক থাকবে, তখন আমরা ভেজাল লাগানো শুরু করবো, বুঝে গেছে। তখন আস্তে আস্তে দেখা যাবে আমাদেরটা আবার কমা শুরু করেছে। এইভাবে আসলে একটা চেকস এন্ড ব্যালেন্স, একজন যখন উঠে নিয়ম হচ্ছে তখন কিন্তু আরেকজন পড়ে। আপনি খেয়াল করে 2টা হাত সমান আছে, একটা হাত যখন উঠে আরেকটা হাতকে অটোমেটিক্যালি ওটা নিচে নামতে হবে, নাহলে তো আপনি উঠতে পারবেন না। একজন উঠতে গেলে আরেকজনকে নিচে নামাতে হবে। ধরুন দুজন খুব ভালো বন্ধু, একজন রেজাল্ট খারাপ করতে গেলে দুজনে ভালো রেজাল্ট করে, এখন একজনের মানে খুব বেশি ইচ্ছা সে আরো টপার হবে, তখন সে কি করবে, এদের কথা বুদ্ধি দিয়ে এই সময় কি করা হবে যাতে ভালো করতে না পারে, এদের ডাউন করার চেষ্টা করবে। এদের ডাউন না করলে তো উঠতে পারবে না, কারণ দুইজন সমান মানে ইকুয়াল হয়ে গেল। তো ব্যাপারটা হচ্ছে এই যে আজকাল খেলাধুলা দেখেন ষড়যন্ত্র করে না, হ্যাঁ, গোলকির সামনে এসে ফেলে দিচ্ছে, প্ল্যান করে পিছন থেকে অ্যাটাক করছে, রংলি খেলাগুলোকে পরিচালনা করে, এতে আবার বিভিন্ন রকম লেনদেন হয়, অনেক রকম নামানোর বুদ্ধি আছে মানুষদেরকে। এইসব জিনিসগুলো ইকোনমির একটা বিশাল অংশ। তবে এটা মাথায় রাখবেন, সবসময় কিন্তু সব জিনিস উপর উঠে থাকবে না। প্রত্যেক কোনো জিনিসেই আপনি যখন একেবারে টপে উঠে যাবেন, উপরে
দাঁড়াবেন তখন দেখবেন অন্য সবার নজর আপনার দিকে, সবাই কিন্তু আপনার পিছে লাগে, আপনার পিছু ধরে টানার চেষ্টা করবে। তো যখন উঠতে থাকেন সবসময় বেশি এক্সাইটেড না হয়, খুব সাবধানতার সাথে উঠতে হয়। আর যদি ওভার এক্সাইটেড হয়ে যান, যেটা আমরা করি হিউম্যান নেচার, তখন আপনি আস্তে আস্তে পড়া শুরু করবেন, কারণ আপনি উঠতেছেন, আপনার পিছনে 10 জন আপনাকে টেনে রাখছে, এটা মাথায় রাখতে হবে। এই গ্রাফগুলো আমাদেরকে এই উত্থান পতনগুলো খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে, যেগুলো দিয়ে আসলে আমরা ভিজুয়ালাইজেশনের বেনিফিটটা পাই। এখন আমরা এগুলো দেখব বিভিন্ন ওয়েতে, যেমন এখানকার অনেকগুলো আছে খুব অ্যাডভান্স লেভেলে ইউজ করা হয়, যেমন কিছু আছে আর্থকুইকের মেজারমেন্ট দিয়ে থাকে, কিছু আছে আবার জিওলজিক্যাল স্ট্রাকচার দিয়ে থাকে, কিছু আছে ধরেন আপনার কম্পোনেন্টসের ক্ষেত্রে ব্যবহার করে। তো এরকম যেমন এটা অনেক দামি একটা সফটওয়্যার, এরকম গ্রাফ ইউজ করে করে ওয়ার্ল্ডের কোথায় কি হচ্ছে, ইউক্রেন যুদ্ধের ফলে কোথায় কোথায় ইম্প্যাক্ট হচ্ছে দেখাচ্ছে না আজকাল, এইটা জিও প্লটটা ব্যবহার করে, এবং এটা পেইড ভার্সন, এটা ফ্রি ভার্সন পাওয়া যায় না। তো যেগুলো এগুলো আবার থার্ড পার্টি, এগুলো পাইথন ওয়ার্ড দিয়ে তৈরি করে না, এদের ম্যাক্সিমাম হলো থার্ড পার্টি, অন্য ডেভেলপাররা তৈরি করে, তারা এগুলো সেল করে। ডিপেন্ড করে যে আপনার কোন লেভেলের লাগবে। তো আমি কয়েকটা নাম দিয়ে দিয়েছি, এগুলো আপনারা চাইলে ইনস্টল করতে পারেন। ইনস্টল করা কিছুই না, পিপ ইনস্টল নাম দিলে হয়ে যায়। আর আমরা যদি ধরুন পাইচার্মি ইনস্টল করি, তাহলে তো এক জায়গায় গত 2 ক্লাসে আমরা যেভাবে, যারা গত 2 ক্লাস করেন নাই তারা অনেক কিছু মিস করেছেন, তো ওগুলো নিজের দায়িত্বে একটু দেখে নেবেন, নামপাই আর পান ডাটা, কারণ ওই দুটা ছাড়া আপনি ডাটাকে নর্মালাইজ করতে পারবেন না। কারণ ওই দুটা হচ্ছে, নামপাইটা হচ্ছে বেসিক্যালি ম্যাথস রিলেটেড অ্যানালিসিস করে, আর পান্ডা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করে, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছি। তো সেই অ্যানালিসিস করার পরে সেই অ্যানালিসিস যে রেজাল্টটা আমাদেরকে দিয়েছিল, সেটারই আজকে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখব। তো এখানে আমরা ব্যবহার করেছি, আমি অতগুলো দেখানোর দরকার নেই, সবগুলো তো সেম জিনিসটাই প্রেডিক্ট করে, উঠান নামা দেখায়, আর কিছুই দেখায় না। তো এদের মধ্যে আছে যেমন পাই, বার, হিস্টোগ্রাম, ওয়ালস্কি, স্ক্যাটার, লাইন এন্ড বাবলস, এগুলো বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করে, মানে সিম্বল গুলো আর কি, এক একটার এক এক রকম স্ট্রাকচার থাকে। তো এটা আপনি এভাবে ইনস্টল করতে পারেন, অর ম্যাথপলি ওই যে ইতে পাইচার্মে গিয়ে সে আগের মতো সেটিংসে গিয়ে এখান থেকে করাই ভালো, লাইব্রেরিতে একসাথে ইনক্লুড হয়ে যায়। আর যদি আপনি পিপ দিয়ে করেন, তাহলে মেশিন অনেক সময় রিস্টার্ট না করলে এই আমরা এখান থেকে জিনিসটা পাই না। চেক করে দিয়েছে ইমেল দিয়েছে, আচ্ছা ওই যে দিয়ে দিয়ে করে আসছে, ব্যাস আইডি হলো 01, হ্যাঁ এগুলো আপনি লিখে দিতে ভালো ছিল, আমি তো বুঝতে পারছি 01। আচ্ছা এটা আপনাদের ব্রেকের পরে, এটা তো জাস্ট ফর্মালিটি, যেটা আপনি অলরেডি দিয়েছেন আগে, এখন আইসিডিতে দিতে হবে, দ্যাটস ওয়াই আর্জেন্সি আছে। আচ্ছা এখানে যেটা হচ্ছে যে আমরা প্রজেক্ট ইন্সপেক্টরে যাব, এখান থেকে আমরা ইয়ে প্লাস চিহ্ন দিয়ে আগের মতোই এখানে আপনি ম্যাথপলি লিখে নেবেন। ওটা লিখলে আপনার কাছে এই যে ম্যাথপলি চলে আসে অটোমেটিক্যালি, জাস্ট ইনস্টল প্যাকেজ দিয়ে দেন। এটা একটু সময় লাগবে, যেহেতু এটা গ্রাফিক্যাল সফটওয়্যার, মোটামুটি 2-3 মিনিটও লাগতে পারে। ডাটা ভিজুয়ালাইজেশনটা কেন, এখন আপনাকে তো ক্লায়েন্টকে বোঝাতে হবে যে আমি এই সিস্টেমটাকে যদি এভাবে আপগ্রেড করি, তাহলে আমার এইভাবে ইনক্রিজটা হচ্ছে। ওরে তো অনেকগুলো লেখা ডাটা দিয়ে দিলে ও সেটাতে বিরক্ত বোধ করবে, কারণ ওই জিনিসটা পড়ে সে বুঝতে তার অনেক সময় লাগবে, ঠিক আছে? তো সেই সময়টা তো তার হাতে নাই, আজকের দিনে মানুষজনের অত সময় নেই, যার ফলে তারা সবকিছু দেখতে চায়।
আচ্ছা ইনস্টল হয়ে গেছে, ইনস্টল হয়ে গেলে আর কিছুই করতে হয় না। এই যে এখানে দেখবেন এগুলোর আন্ডারে অনেক কিছু চলে আসে। এখানে আরেকটা প্যাকেজ ইনস্টল হয় পিলো। এই পিলোটা হচ্ছে ইমেজ প্রসেস করে, যেহেতু ভিজুয়ালাইজেশনে সব ইমেজ আসবে, এই পিলোটা আমরা অন্যান্য অনেক জায়গায় ব্যবহার করি। এর সাথে এই ম্যাটপ্লিবের সাথে 7টা লাইব্রেরি এক্সট্রা ইনস্টল হয়। এখানে আমাদের মূলত থাকে হচ্ছে, যেমন আগে ছিল আমাদের পিপ ছিল আর ছিল যে পাইথনসিস, এই দুইটার বাইরে আমরা পরে নামপাই করেছি, পান্ডা করেছি। এর পাশে সাথে আরো 7টা জিনিস ইনস্টল হয়ে যায়। আপনাদের এই ক্লাসগুলো আমাদেরকে বলা হয়েছে ঈদের বন্ধের আগে আমরা শেষ করব। এটা আমি শেষ করব 4 তারিখে। এই কয়টা ক্লাস আমাদের ফুললি নেক্সট ক্লাস থেকে মেশিন লার্নিং ক্লাস চলবে। এই কয়টা ক্লাস অ্যাট লিস্ট করবেন এই কদিন যারা একটু ইরেগুলার ছিলেন, ঠিক আছে? ক্লাস বেশি নেই, কারণ আমাদের ম্যাক্সিমাম কাজ আমরা করে ফেলেছি। এখন শুধু অ্যালগরিদম বসাবো আর মেশিন কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। আমরা এখানে কোনো ডিভাইসে দিব না, ওটা আমার আশা করেন না যে মেশিন লার্নিং মানে আমি মেশিনের ভিতরে প্রোগ্রাম ঢুকাচ্ছি, মেশিন কাজ করতেছে। এই কম্পিউটারে করতেছেন, এটাও মেশিন, ওটা মাথায় রাখবেন। আচ্ছা, তো আমরা ইনস্টল করার পরে আমি এখানে আপনাদের একটা ডেটা ফাইল দিয়ে দিচ্ছি। এই ফাইলটার উপরে আমাদের যেমন আমরা করব আর কি, এতদিন তো আমরা ডাটা লিখে কাজ করেছি, ঠিক আছে? তো এই ফাইলটা আমি বের করে আপনাদের ওই যে লিংকে দিয়ে দিচ্ছি, আমার এখানে নাই, ড্রাইভে লোড করে। এখন থেকে আমরা এক্সটার্নাল ডাটা ব্যবহার করব, মানে ওই নিজেরা অল্প ডাটা দিয়ে র্যান্ডম স্যাম্পলিং করে না। অল্প ডাটা দিলে রেজাল্টের অ্যাকুরেসিটা কম আসে। আমি আপনাদের গ্রুপে একটা লিংক দিয়ে দিচ্ছি। এই লিংকটা হচ্ছে এই ম্যাটপ্লটলিবের যে এক্সটার্নাল ডাটা ফাইলটা আমি ইউজ করছি সেটা, ওটা ডাউনলোড করে নেবেন এবং কিভাবে ইউজ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখেন এই লিংকটা আছে, এই লিংকটা ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তারপর এটাকে এক্সট্রাক্ট করে নিব, এটা র্যাপ ফাইল। এই ফাইলটা এক্সট্রাক্ট করে নেবেন, জিপ ফাইল। সেখানে উইনরেল নাই, আমাকে ওই উইনরেলটা নামাতে হবে। উইনরেল কোনো মেশিনে যদি না থাকে ওটা ডাউনলোড করে নেবে, অল্প খুব ছোট সফটওয়্যার। সামনের পিসি গুলোতে আর এত কিছু থাকবে না, ওএসও থাকবে না। যেটা থাকবে সেটা হচ্ছে, কারণ এখন ম্যাক্সিমাম সফটওয়্যার গুলো ক্লাউডে যাচ্ছে, আমার এখানে ওএস এর দরকারই নেই, আমরা তো এখানে ইনস্টল করব না। জাস্ট আপনার একটা প্ল্যাটফর্ম ইনস্টল হবে যেটা শুধু ব্রাউজিং সাপোর্টটা থাকবে, মানে পাওয়ার দিলে একটা ব্রাউজার আসবে ডাইরেক্টলি আপনাকে। এবার যত সফটওয়্যার আপনার দরকার
আপনি ক্লাউড থেকে সেটার ভিতরে যে ফেসবুকের মতো লগ ইন করে ঢুকবেন, ফেসবুকের মতো লগ ইন করে ঢুকে ওর ভিতরে কাজ করবেন। তো এই জন্য আমাদের মেশিনগুলো আর এত বড় বড় মেশিন লাগবে না, কারণ মেশিন পকেটে রাখা যাবে। যাদের মেশিনে উইনজিপটা আছে বা উইন্ড্রায়ার আছে ওটা দরকার নেই, ওটা আর না থাকলে একটু নামিয়ে নেন। এই যে আমাদের একটা সিএসভি ফাইল আছে, এটা হচ্ছে সিজিপি এর উপর একটা ফাইল আছে, এটা এডিট করলে এটা নোটপ্যাডে খুলে যাবে। সিএসভি ফাইলটা বলে দেই, কমা সেপারেটেড ভ্যালুস। এক্সেল থাকলে এক্সেলে ওপেন হবে। আমি তো নোটপ্যাডে রাইট বাটন দিয়ে নোটপ্যাডে করছি, আমার কি দরকার আছে, আমার মেশিনে এক্সেল নাই। এখানে প্রায় আপনার 5 লাখ ডাটা আছে, ঠিক আছে, মানে 5 লাখের মতো একটা রো, লাস্ট রো নাম্বার হচ্ছে 5 লাখ। তার মানে যত বেশি ডাটা নিয়ে আপনি কাজ করবেন, এই কাজের রেজাল্ট তত বেশি অ্যাকুরেট হওয়ার চান্স থাকে। বুঝে গেছে? ওই অল্প বিস্তর ডাটা নিয়ে কাজ করলে সেটার রেজাল্ট ফ্লাকচুয়েট হওয়ার চান্স থাকে বেশি। আচ্ছা, এখানে কি কি আছে দেখেন। ফার্স্টে আছে রোল নাম্বার, এই যে প্রথম থেকে সিরিয়ালি এগুলো হচ্ছে রোল নাম্বার, এক্সেলে গুলো আপনি বুঝতে পারবেন। তারপরে নাম্বারটা হচ্ছে সিজিপিএ, যেটা এখন আমাদের দেশে সিজিপিএ আর বাইরের সিজিপিএ কিন্তু একটু পার্থক্য আছে। আমাদের স্ট্যান্ডার্ড বাংলাদেশি সিজিপিএ, বাইরের স্ট্যান্ডার্ড কিন্তু সিজিপিএ থাকে কত জানেন? হ্যাঁ, এ দেখছেন কোথায় 4 9 পয়েন্ট এত, মানে 10 থাকে, 10 এটা হলো স্ট্যান্ডার্ড। আমাদের 4 হচ্ছে এটা কোন স্ট্যান্ডার্ড, পরে এটা বাইরে স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচ করে না, ঠিক আছে। ইভেন আমাদেরটাতে আরো সমস্যা হচ্ছে টাকা পয়সা নাই। আপনি একটা শহরের উপরে রাশ, একটা দেশের মানুষের ক্রয় ক্ষমতার জিনিসগুলো বিবেচনা করতে, আমাদের দেশে মানুষ বলে যে এদেশের মানুষ তো গরিব হয়ে গেছে, কেনার ক্ষমতা নাই। এটা নিয়ে মাথায় রাখবেন। ইকোনমি বলে দাম কিন্তু এমনি বাড়ে না, আপনার পকেটে টাকা আছে এই জন্যই দাম বাড়ে। আমি একটা জিনিস 300 টাকা নিয়ে বসে আছি রাস্তায় বিক্রি করব, মানুষের পকেটে যদি 300 টাকা না থাকে কেউ কিনবে? তো দাম বাড়ার পিছনে কিন্তু আমরা দায়ী। বুঝা গেছে? আমাদের ডিমান্ড বাড়ছে, মানে যেই পরিমাণ প্রডিউস হওয়ার কথা সেটার তুলনায় আমাদের ডিমান্ড বেশি। কারণ বিজনেসম্যান চাইলেই দাম বাড়ায় টিকতে পারবে না যদি না আমরা কিনি। ও দাম বাড়াচ্ছে, আমরা কিন্তু কিনছি, আমরা চিৎকার চেঁচামেচি করি সোশ্যাল মিডিয়া, টেলিভিশনে, বিভিন্ন জায়গায়, রাস্তাঘাটে, কিন্তু আমরা দিনের শেষে কিন্তু ওটা কিনে নিয়ে পাশে নিয়ে ফিরি, তাই তো? যদি দেখেন কোন একটা জিনিসের দাম বাড়ানো, সে ধরুন তেলের দাম বাড়লো, এখন তেল তো আসলে অতটা ম্যান্ডেটরি না, আপনি খুব অল্প পরিমাণ খেলেও হয় নাকি। আবার গাড়ি ধরেন পেট্রোলের দাম বাড়লো, আপনি প্রয়োজন যতটুকু অতটুকু খরচা কর, বেশি এক্সট্রা ঘুরে বেড়ানোর দরকার নেই। যদি ধরেন সব মানুষজন এরকম 25% কেনা কমিয়ে দেয়, দাম কিন্তু এমনি ফল করবে, কারণ কোম্পানি বসে যাবে, তো সেলস হবে না। ও দাম বাড়ায় লাভটা কি, ওর যদি সেলস না হয়? তো দামটা ডিপেন্ড করে মানুষজন, ব্যবসায়ীরা তখনই বুঝে যে দাম বাড়ানো যাবে, তখনই তারা বাড়ায়। হ্যাঁ, অনেকের কাছে এটা কষ্টদায়ক, বাট একটা বেশিরভাগ মানুষের কাছে কষ্টদায়ক বলে আমার মনে হয় না। নাইলে পেঁয়াজের মতো একটা জিনিস, ফালতু জিনিস, আমার কাছে এটা ফালতু, কারণ আমি পেঁয়াজ খুব একটা খাই না। আমি যেটা খাই সেটা হলো গার্লিক, রসুন, ওটা শরীরের জন্য উপকারী। পেঁয়াজের কোনো উপকারিতা নেই, শুধু মাথা গরম করে। এই জন্য মুসলিম কান্ট্রিতে পেঁয়াজ বেশি চলে, আর মুসলিমরা সবসময় মাসল পাওয়ার করে, মানে মগজে কাজ করে না, মাথা গরম থাকে। হ্যাঁ, পেঁয়াজটা হচ্ছে এটা শরীরের অতটা অ্যাডভান্টেজ দেয় না। হ্যাঁ, এটা টেস্ট আছে, আমরা বলতে পারি যে টেস্ট করে খাবার, কিন্তু এটা ম্যান্ডেটরি না। এটার দাম 300 টাকা হয় এবং সেটা আমাদের গভর্নমেন্ট প্লেনে করে পেঁয়াজ আমদানি করে এনে খাওয়ায়। এটা বিশ্বের ম্যাক্সিমাম দেশের লোকজন হাঁটাহাঁটি করেছে। বুঝলেন, এটা কি একটা ম্যানুয়াল ইম্পর্টেন্স, যেটা প্লেনে করে ইম্পোর্ট করতে হবে? কেন প্লেনে করে ইম্পোর্ট করতেছি? জরুরি ভিত্তিতে আনার জন্য, যাতে প্রাইসটাকে টিকিয়ে রাখতে পারে। তো লাভ হয়েছে আমাদের দেশে, যখন যেটা দাম বাড়ে আমাদের লাভ হয় ইকোনমিতে।
এরপরের বছর এই 2 বছর আমাদের কৃষকরা প্রচুর করার কারণে আমরা কিন্তু স্বাবলম্বী। যেমন আমি আরেকটা ইকোনমিক কথা বলি, অ্যানালিসিস 2015 সালে ইন্ডিয়ান গভর্নমেন্ট গরু এক্সপোর্ট বন্ধ করে দিয়েছিল। এতে ওদের লস হয়েছে, আমাদের লাভ হয়েছে। কারণ বাংলাদেশ এখন 90% কোরবানি গরু আমাদের লোকালটাই দেয়, যেটা এক সময় আমরা 70% ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট ছিলাম 2015 সাল পর্যন্ত। ওরা বন্ধ করাতে আমাদের লাভ হয়েছে, আমাদের সবাই খামারের দিকে ঝুঁকে গেছে। এই জন্য আমি অনেক সময় এইসব জিনিসের দাম বাড়লে খুশি হই। এই যে সোয়াবিন তেলের দাম বাড়ছে না, 5 বছর পরে দেখবেন বাংলাদেশ সোয়াবিনের সারপ্লাস হবে, বলে দিচ্ছি। কারণ এখন কৃষকরা, গভর্নমেন্ট ওইসব লেভেলে ইনভেস্ট করা শুরু করেছে। কারণ এটা তো অনগোয়িং প্রসেস, সবসময় বাড়তে থাকবে, মানুষজন খাবে, তো এটা কমার তো চান্স নাই। এগুলো মানুষ করবে। হ্যাঁ, আমরা পেট্রোল উৎপাদন করতে পারবো না, কারণ ওটা তো হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট, ওটা চাইলে আমরা বানিয়ে নিতে পারবো না। আমরা চাইলে যেটা করতে পারি সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জিটা আমরা তৈরি করতে পারি। যেমন সোলার সিস্টেম, সবার বাড়িতে সোলার প্যানেল আমরা বসে আনলাম, যে যার মতো করে বসালো, বা চাইলে উইন্ডমিল বসে আনলাম। আর উইন্ডমিল তো সব জায়গায় বসবে না, বুড়িগঙ্গার পাড়ে আপনি বসে দিলেন, সব নদীর পাড়ে বা সাগরের পাড়ে, সেটাও একটা ভালো সার্ভিস হতে পারে। এখন এখানে এই যে সিএসভি ফাইলটা আমরা যদি বেশি পরিমাণ ডাটা মাইনিং করতে চাই, এগুলো আমাদের এক্সটার্নাল সোর্স থেকে আনতে হয়, কোনো কোম্পানি থেকে, কোনো একটা ইউনিভার্সিটি থেকে আপনি আনবেন, যেটার উপরে আপনি রিসার্চ করতে চান ওই রিলেটেড কোনো ইনস্টিটিউটের কাছ থেকে আপনি নিয়ে আসবেন ডাটাটা। আর নাহলে আপনি নিজে অনলাইনে একটা সার্ভিস সিস্টেম করে ডাটা কালেক্ট করতে পারেন। কি আজকাল অনেকেই করে না, অনলাইনে ডিফারেন্ট সার্ভিস সিস্টেম করে সেই ইনফরমেশন কালেক্ট করে, প্রত্যেকটা ওয়েবসাইটে ডাটা কালেক্ট করে। যে ওয়েবসাইটে যান আপনি নিজে ওখানে কিছু দেন বা না দেন, আপনি ওয়েবসাইটে ঢুকছেন, ঠিক আছে, আপনার টোটাল রিসোর্স আমার কাছে চলে আসছে যদি আপনি আমার সাইটে ঢুকেন। কারণ ওই সাইটের মধ্যে এমন কিছু হিডেন কোড আমি দিয়ে রেখেছি। মেশিনে প্রত্যেকটা মানুষের মেশিনে কি থাকে, তার কমন আইডেন্টিফিকেশন গুলো থাকে না, সে তো নাম ধাম দিচ্ছে, কোনো না কোনো জায়গায় নেম এন্ট্রি করছে, ফর্মে যাচ্ছে, সার্চ দিচ্ছে গুগলে, ওই মেশিনের ভিতর ওই জিনিসগুলো কোনো না কোনো জায়গায় জমা থাকছে, ঠিক আছে। তো এগুলো এইভাবে এই ওয়েবসাইটে আমরা যাচ্ছি বিভিন্ন জায়গায়, এগুলো কতগুলো হিডেন ট্যাগ দিয়ে দিলেই কোটি কোটি মানুষের ইনফরমেশন খুব ইজিলি পিক করা যায়। কি হলো এবার তো মনে পাওয়ারফুল করে চলে এসেছে, আসছে। মানে আমাদের মেশিনগুলো তো ভালো, সবার ডাটা আছে নাকি মেশিন উইন্ডোজ লোড হচ্ছে? নেট দরকার নেই তোমাদের, আমাদের নেট দরকার। তো এখানে আমরা এরকম ধরেন সিএসভি ফাইল, কেউ হয়তো এক্সেল এর মাধ্যমে ডাটা প্রসেস করে, কেউ ওয়ার্ডের মাধ্যমে করতে পারে, কেউ ডেটাবেস সিস্টেমে করতে পারে। সবাইকে বলে দেই, আপনি চাইলে এখানে একটা ওরাকল সার্ভার থেকে একটা এসকিউএল ডাটা সহজে পিক করতে পারবেন না, ঝামেলা। আপনি চাইলে একটা এক্সেল এর বড় ডাটা সে প্রসেস করতে পারবে, কিন্তু তার জন্য অনেক সময় সাপেক্ষ হবে সেটা। এই জন্য নিয়ম হচ্ছে সেটা এক্সেল ডাটা হোক আর ডেটাবেস সিস্টেমের ডাটা হোক, সেটাকে এক্সপোর্ট করে নিতে হবে সিএসভি ফরম্যাটে। এই যে এখানে আমরা যে ফরম্যাটটা দেখছি, সিএসভি তে এরকম কমা দিয়ে দিয়ে প্রত্যেকটা ডাটাকে আলাদা করে দেওয়া, দেখতে সুন্দর না, বাট আমার মেশিনকে ফাস্ট কাজের জন্য সবচেয়ে বেস্ট ওয়ে। এখন যদি আমি এখানে এক্সেল এর ফাইল দিয়ে দেই, ও কি করবে, এক্সেল ওপেন করবে, এক্সেল থেকে ওটাকে জেনারেট করে এখানে লিংক আপ করবে, এবং এটা মেশিনের জন্য খুব প্রেশারাইজড একটা জিনিস। এই জন্য এইসব অ্যানালিসিস কাজ যদি খুব ভালো হয়, ভালো স্পিড আপ করতে হয় আপনাকে, আপনি অবশ্যই সেটাকে করবেন, সিএসভি ফরম্যাটে করবেন বা টেক্সট ফরম্যাটে করবেন। তো সিএসভি হচ্ছে বেস্ট। এরপরে আমরা কি করেছি, পান্ডা রিড সিএসভি, সিএসভি এর জন্য আলাদা একটা মেথড দেয়া আছে। এখন যদি আপনি রিড ডকুমেন্ট করেন, তখন রিডের পরে অন্য ডাটাবেস সিস্টেমের মেথড দেয়া আছে, কিন্তু নিয়ম হচ্ছে এখানে সবচেয়ে ওর জন্য বেস্ট হচ্ছে সিএসভি ফরম্যাট করে দিলে ও কাজটা স্মুথলি করতে পারবে। তো এটা এই যে ভ্যালুগুলো সে লোড করছে এই ভ্যারিয়েবলের আন্ডারে, বুঝে গেছে। তারপরে দেখেন আমরা এখান থেকে কি করতেছি, ডাটা ইকুয়াল টু ডেটা ডট হেড, এর মানে বুঝেন
প্রথম টপ 40 ডাটা এখানে আমি নিয়ে নিচ্ছি। আমার এই যে গ্রাফে যেগুলো শো করছে ওগুলো কিন্তু টোটাল ডাটা না, আমরা কিন্তু এট এ টাইম যদি 5 লাখ ডাটার উপরে নেই তাহলে ওই গ্রাফ আর পড়া যাবে না, ওটা ফুললি কালার হয়ে যাবে পুরো স্ক্রিন জুড়ে। আপনি তো নিশ্চয়ই এরকম রুম সাইজের মনিটর ব্যবহার করবেন না যে ওর মাঝখানে স্পেস দিয়ে দিয়ে সে দেখাতে পারবে, ওর ছোট স্পেসে ওগুলো বোঝা যাবে না। এই জন্য আমরা টপ র্যাঙ্কের ডাটাগুলোকে অ্যানালিসিস করি, বা আইদার সেটা লোয়েস্ট হতে পারে অথবা টপের ডাটাগুলো হতে পারে। তো এখানে হেড দেওয়া মানে হচ্ছে টপ 40 ডাটা এখানে নিয়েছে, আপনি ভিতরে যত নাম্বার দিবেন ওইভাবেই টপ ডাটাগুলোকে বাছাই করে নেবে। এখানে কিন্তু আমার এখানে সিরিয়াল করা নাই কোনটা টপ আর কোনটা ই। তো টপ এই যে মেথডটা হেড, এই মেথডটা পুরো ডাটাগুলো নেয়, নিয়ে ওটারে কি করে, গতকালকে আমরা পান্ডাতে কাজ করেছি না বিভিন্নভাবে সর্ট আউট করার জন্য, ওখান থেকে ওটাকে সর্টিং করে টপের 40 ডাটা এখানে নিয়েছে। এখন আমি যদি 5টা দিতে চাই 5টা নিবে, 10টা দিতে চাইলে 10টা নিবে, আমার যেই পরিমাণ স্যাম্পল দরকার ওই পরিমাণ স্যাম্পল নিয়ে আমরা কাজ করতেছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কি করলাম, এই যে ডাটাগুলো সে নিল এখানে তেমন অ্যানালিসিস করা হয়নি, জাস্ট একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিয়েছে আমার ডাটাগুলো। এই যে এটা আসছে দেখেন, এখানে হচ্ছে এই যে রোল নাম্বার 0 থেকে 40, যেহেতু আমি প্রথম সিরিয়ালের 40টা নিয়েছি, আর এখানে আপনার সিজিপি আসছে 5 to 10, এই 5 থেকে 10 পর্যন্ত এই লাইনটা আমার সিজিপি এর জন্য রাখা আছে, আর এই লাইনটা আমার রোলের জন্য রাখা আছে। তাহলে আমরা বুঝতে পারি কোন সিরিজের রোলগুলোতে সিজিপিএ বেশি আছে। এটা মানে এই না যা রোল নম্বর 5 এর মধ্যে আছে তার সিজিপিএ কম থাকবে, কারণ এখানে 0 থেকে 5 এর ভিতরে অনেকেরই সিজিপিএ ভালো আছে, আবার এখানে দেখেন 40 এর মধ্যে অনেকেরই সিজিপিএ লো আছে, মানে বিলো। এই যে এখানে শো করে আমরা এক্স এন্ড ওয়াই ভ্যালু কত আছে, এখানে গেলে শো করে প্রতিটা পয়েন্ট কত ভ্যালু, এই যে এখানটা নিচে আপনার লেভেল দেখিয়ে দিবে, ঠিক আছে। মানে ওর সিজিপিএ দেখেন এই যে এটা 9.60, একবারে টপ আপ, বোঝা গেছে। তার রোল নাম্বার হচ্ছে 25, এই 25 কে আমি সোজা টানলে এই জায়গায় আসে, মানে এই লেভেল থেকে এই পর্যন্ত এটা আসছে। তো এটা হলো স্ক্যাটার, মানে এলোমেলো ভাবে পয়েন্টের ভ্যালু অনুযায়ী ও কতগুলো সার্কেল বসিয়ে দেয়, এই ধরনের পয়েন্টস গুলোকে আমরা বলি স্ক্যাটার। এবার আসি এই পিটিটা কি, পাই প্লট। এই প্লটের অবজেক্ট হচ্ছে পিটি, এখান থেকে আমি দেখছি স্ক্যাটার মেথডকে আমরা পিক করেছি। স্ক্যাটিং মানে হচ্ছে আমার টোটাল স্ক্রিনের মধ্যে ভ্যালু অনুযায়ী সে ডট বসিয়ে দিবে। এখানে নিচ্ছে ডেটা, এই ডেটার মধ্যে আমাদের তিনটা কলাম আছে, কি কি, একটা আছে রোল নাম্বার, একটা সিজিপি, আর একটা র‍্যাঙ্ক। এখানে আমরা র‍্যাঙ্কটা নেইনি, আমরা দুটোকে বসিয়েছি, মানে রোলের এগেইনস্টে সিজিপিএ দেখিয়েছি। তাহলে রোল এন্ড ডেটা সিজিপিএ দুটো লিস্ট এখানে আছে, ডেটা রোল ডেটা সিজিপিএ। এবার কালার দিয়েছি, এই যে গ্রাফটা সে দেখাবে এটা কি কালারে আমাদের দেখাবে, ব্লু, আর একটা হচ্ছে লেভেল স্ক্যাটার। লেভেলটা কি, হ্যাঁ লেভেলটা হচ্ছে ওটার নাম লিখবে, হ্যাঁ এগুলোর জন্য লেভেলিং করে দিবে। আচ্ছা, তারপরে আসছে এখানে কি কি দেখাবে দেখেন, এক্স লেভেল। এক্স লেভেল হচ্ছে আমার এই যে এটা গ্রাফের, আমাদের এখানে দুই রকম রিপ্রেজেন্টেশন হয়। আমরা যখন গ্রাফিক্যাল স্ক্রিনের কথা চিন্তা করি তাহলে ওটার এই পয়েন্টটা 0 থেকে শুরু হয়, x0 y0 এই পয়েন্টটা। এই ভার্টিক্যাল যেটা রো ওয়াইজ সরি কলাম ওয়াইজ সেটা হচ্ছে y, y হচ্ছে উপর থেকে নিচ থেকে উপরে ওঠে। আবার আমাদের মনিটরে যারা গ্রাফিক্সে কাজ করেন তাদের হিসাব আবার এখান থেকে শুরু হয়, কম্পিউটারের লোকেশনস গুলো এই কর্নার, এখান থেকে 0 নিচের দিকে বাড়ে আবার ডানের দিকে বাড়ে, ঠিক উল্টাটা। তো এখানে আপনার এটা হচ্ছে y লেভেলে আমরা দিয়েছি সিজিপি, আর এখানে দিয়েছি আমরা রোল নাম্বার। সিলেটের পানি কারণে কি গ্যাস সাপ্লাই বন্ধ হয়ে গেছে নাকি, কারেন্ট উৎপাদনে বিঘ্নিত হচ্ছে লোড নিতে পারছে না, লোড ক্যাপাসিটি কম আছে। আচ্ছা, এই লেভেলে আমরা কি করেছি, এক্স লেভেলে আমরা দিয়েছি রোল নাম্বার, কালার করে
দিয়েছি গ্রিন। দেখেন মিলিয়ে দেখেন এগুলো, এই যে রোল নাম্বার এবং এটা গ্রিন কালার, আর ওয়াই লেভেলে আপনি দিয়েছেন সিজিপিএ, সেটা কালার হচ্ছে ব্লু। এরপরে টাইটেল সিজিপিএ ভার্সেস রোল নাম্বার, সেটাকে আমরা করে দিয়েছি গ্রিন। এবার হলো শো মেথড। আপনি যতই কিছু করেছেন এই মেথডটা যতক্ষণ না দিচ্ছেন এই স্ক্রিনটা ডিসপ্লে হবে না, বুঝে গেছে? এখন আমি যদি চাই যে এখান থেকে আমি ভ্যালু বাড়িয়ে দেব, যেমন ধরুন টপ 10 দিচ্ছেন বা কমিয়ে দিচ্ছি, তাহলে আবার একরকম শো করবে, এটা বাইরে ফ্লাকচুয়েট হচ্ছে, লোড নিতে পারছে। এই যে টপ 10 এর স্ক্যাটার অবস্থা এরকম। বাড়ির মতো ধারণা জেলে যাবে। এখন এটা বোঝার চেষ্টা করেন, এটা বোঝা হয়ে গেলে পরেরটা যাব। মনে রাখার সুবিধার জন্য প্রতি লাইনে লাইনে নোট দেওয়া